আমি একটা বিবাহ করেছিলাম, আপনারা এটা সবাই জানেন। এবং বিবাহর প্রথম দিন রাতেই আমি মানসিকভাবে সিদ্ধান্ত নেই যে আমি এই মহিলার সাথে সংসার করব না। কিন্তু প্রথম দিন আমি তাকে ব্যাখ্যা করতে পারিনি। এই বিষয়টা হচ্ছে, ওনার একটা 1 বছরের শিশু আছে, আপনারা জানেন। ওই শিশুটা যখন আমার বিয়ের বাসরটা কিন্তু রত্না কবিরের বাসা হয়, আমাদের শ্রদ্ধেয় রত্নাপা, যখন এই বাচ্চাটা কাঁদতেছিল, মার বিয়ে হয়ে যাচ্ছে, বাচ্চাটা কিন্তু কাঁদতেছিল, সেদিন এই মহিলা বাচ্চাটাকে এমনভাবে শাউট করে একটা ধমক দিছে এবং তার হেল্পিং হ্যান্ডকে। সেদিনই আমার মনের মধ্যে একটা দাগ কাটছে যে এটা কেমন কথা, মা বাসর ঘরে ঢুকে কিন্তু সন্তানের সাথে এটা কি আচরণ করলো। ওই রাত এটা ভাবতে ভাবতে আমার কেটে যায়। এরপরে সেকেন্ড দিন আপনাদেরকে আমি সব বলেছি তার ব্যাপারে। আস্তে আস্তে আমার কাছে যখন আসে, বিয়ের তৃতীয় দিন আমাদের জিয়া তায়েব ভাইয়ের মাধ্যমে আমি ওই ভদ্রমহিলাকে সাফ জানিয়ে দেই যে আপনার সাথে আমি সংসার করব না, আপনার সাথে আমার সংসার করা সম্ভব না। তারপরে তিনি বিভিন্নভাবে মিথ্যা বানোয়াট, আমি আগে বহুবার আপনাদেরকে বলেছি, আপনারা কেউ বিশ্বাস করেননি। কারণ দেখেন, উনি যে প্র্যাকটিক্যাল অ্যাক্টিং গুলো করেছে, এগুলো একটা মানুষ বিশ্বাস করতে বাধ্য। তিনি এই অ্যাক্টিং গুলো করে সকলের মানুষের কাছে, আমি এই ইন্ডাস্ট্রিতে, এই ফিল্মে, নাটকে, আমি রাসেল মিয়া যে স্ট্রাগল করে আজকে রাসেল মিয়া হয়েছি, আমি যে কষ্ট করে এই জায়গাটায় আসছি, তিনি কিন্তু 1 মিনিটের মধ্যে মানুষের কাছে আমাকে একদম খারাপ করে দিয়েছে। আমি আপনাকে একটা কথা বলি, গতকাল রাতে আমি গুগলে সরি লিখে সার্চ করেছি। আমি গুগলে আমি লিখছি যে সরি, তখন দেখছি যে আমি রাসেল মিয়ার ছবিটা ভেসে আসে। আমি কি ব্যাপার, এত পরিমাণের মায়েরা বোনেরা, আমি শ্রদ্ধা রেখে বলছি, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমার এই দেশের মায়েরা বোনেরা এত পরিমাণে আমি রাসেল মিয়াকে সরি বলতেছে, আমিও ওনাদেরকে সরি বলতেছি। এই যে আমি ওনাদের ভুলটা ভাঙতে পারছে, এবং ওনারা যেই রাসেল মিয়া আমি তাদের কাছে ছিলাম, ওনাদের কাছে আমি আবার ফিরে যেতে পারছি, এটার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। এবং আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, আমি আপনাদের মাধ্যমে ভদ্রমহিলাকে বলি, ওনার যে হাজবেন্ড এখন উনি বিয়ে করেছেন আপনার 29 অক্টোবর। আমাকে ডিভোর্স করেছেন কিনা আমি আদৌ জানি না, আমি কোনো কাগজপত্র পাইনি। তবে এইটা আমি আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে আমি জানবো। এই ভদ্রমহিলা বিয়ে করেছেন যে সাংবাদিক মহোদয়কে, এই সাংবাদিককেও উনি কিন্তু অস্বীকার অলরেডি করছেন। আমি আপনাদের মাধ্যমে ওই ভদ্রমহিলাকে হাত জোর করে অনুরোধ করে বলবো, মানুষের জীবনকে নিয়ে আপনি খুব বেশি আশাআশি করে ফেলেছেন। এটা বাংলাদেশ। আপনি একবার হিজাব নিয়ে একটা কথা বলেছেন যে 5 কোটি টাকা দিলেও আপনি হিজাব খুলবেন না। তখন আপনি মানুষের সিম্পিতি নিয়ে আমি যেন জেলে আরো বেশি দিন থাকতে পারি, এই একটা ব্যবস্থা আপনি করেছিলেন। কিন্তু আল্লাহ সহায় থাকলে আর মানুষ যদি সত্য হয়, দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাকে গতকালকে 84 জন সাংবাদিক আমাকে ফোন করেছে যে রাসেল ভাই আপনি একটা ইন্টারভিউ নিতে চাই। আমি বলছি ভদ্রমহিলার ব্যাপারে আল্লাহর রস্তে আমি কোনো কথা বলবো না। আমি এখন পর্যন্ত আপনারা আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারেননি। আমার বিশ্বাস ছিল আমি রাসেল মিয়া যদি সত্য হয়ে থাকি, আমার ভিতরে যদি সততা থাকে, তাহলে এটা ফুটে উঠবে এবং আপনারা সব দেখতে পাবেন, এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আমার কথা হচ্ছে যে উনি যেহেতু বিবাহ করেছে, যে সাংবাদিক মহোদয়কে বিয়ে করেছেন, আপনি বিয়ে করেছেন, আপনারা সুন্দরভাবে সংসার করেন। আপনার প্রতি আমার পক্ষ থেকে অনেক শুভকামনা থাকবে। আমি তো ফেসবুকের কল্যাণে দেখেছি যে আকাশ টিভি ওনার নাম সাংবাদিক। এখন বিষয়টা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা আমাকে আবার সেই রাসেল মিয়া করে দিয়েছেন। এবং আপনারা সাংবাদিক, আমি একটা সাংবাদিক আছে, আমি একদম আল্লাহকে সাক্ষী রেখে বলবো, একটা সাংবাদিক আমি যখন কোর্টে আমার হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে নিয়ে যায় আপনার ওই যে পুলিশ, ওই সাংবাদিক কাঁদতেছিল। আমি কই কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? আপনার মতো মানুষের জেল হয়ে যাচ্ছে, ইয়া হয়ে যাচ্ছে, ওই সাংবাদিক কাঁদতেছে। আপনি তো আল্লাহকে সাক্ষী রেখে বলি। আজকে আমি মনে করি যে একজন রাসেল মিয়ার জয় হয়েছে, সাংবাদিকদের জয় হয়েছে, এবং এদেশের ভালো মানুষদের জয় হয়েছে। বাংলাদেশের যে সংবিধান এবং বাংলাদেশের যে আইন,
এই আইনে আমাকে ডিভোর্স না করে উনি তো ফার্দার কোনো ছেলেকে বিবাহ করতে পারবেন না। তো আমাকে ডিভোর্স না করে উনি কিভাবে বিয়ে করেছেন এটা আপনারা তাকে প্রশ্ন করেন। আর আমি এখন পর্যন্ত ডিভোর্সের কাগজটা হাতে পাই নাই। এখন আরেকটা কথা বলবো, দেখেন এই ভদ্রমহিলা কিন্তু আমাকে, আপনারা আমার ফোনে দেখতে পাবেন, আমাকে ফোন দিয়েই যাচ্ছে। আমি কিন্তু কখনোই তার ফোন কখনো রিসিভ করি নাই, কারণ আমার যে বিজ্ঞ উকিল মহোদয় আছেন উনি আমাকে বলেছেন আপনি ওনার সাথে কোনো কথা বলবেন না। আমি শুধু একটি কথা বলবো, আপনারা আজকে যেখানে আছেন, এই যে বিএফডিসি, এই যে শিল্পী সমিতির আমি মেম্বার, আমার কথা হচ্ছে এই সমিতিতে এসে সে একটা অ্যাপ্লিকেশন দিছে আমার সদস্যপদ যেন বাতিল করা হয়। আপনারা এবার চিন্তা করেন কোন লেভেলে গেলে সে আমার সমিতিতে এসে পর্যন্ত অভিযোগ করে। বাসর ঘরে আমি তাকে 50% ঘৃণা করে ফেলছি, এরপরে 50% আমার মধ্যে রেখে আমি তাকে শুধরানোর জন্য আমি চেষ্টা করেছি। আপনারা দেখবেন যে আমি তার ঘরের যে ফার্নিচার যা আছে সব আমি আমার মতো করে সাজাইছি। আমি পরপরই আমি চেষ্টা করেছি যে একজন ওনাকে মানুষ করার জন্য, এবং উনি যে হিজাবটা পরতো এটা কিন্তু আমি তাকে বিয়ের পর দিন বলেছি যে আপনি দেখেন, আপনি যদি হিজাব পরেন আপনার দুইটা জিনিস ইয়া হবে, একটা হবে আপনার হিজাবটা মেনটেন হবে, এরপরে আপনার যে পোড়া দাগটা আছে এটা কিন্তু দেখা যাবে না, আপনাকে অনেক সুন্দর লাগবে। আমি এই মেসেজটাও কিন্তু তাকে দিয়েছি, কিন্তু এই হিজাবটা নিয়েও উনি যে নাটকটা করলো এটা 17 কোটি মানুষকে কিন্তু এটা আহত করেছে। এটা আমি আপনাকে বলি, এই জিনিসটাকে আপনাকে ভালোবেসে দিয়েছিলেন নাকি এই ঘৃণার চোখে দিয়েছিলেন? না, এটা আমি ওই যে বললাম 50% আমার মধ্যে রেখে, 50% আমার মধ্যে রেখে সংসার করছে 3 দিন বেড়ার না, এটা তো বিয়ে না, এটা বিয়ের দ্বিতীয় দিনে আমি দিয়েছি, আপনার রাইট। কিন্তু এটা আমি দিয়েছি কেন, কারণ তার মতো এসিড দগ্ধ অসহায় মানুষ, সত্যিকারের অসহায় মানুষ কিন্তু আরো অনেক আছে। আমি ওনাদেরকে উজ্জীবিত করার জন্য এবং ওনাদেরকে একটা মেসেজ দিতে চাইছিলাম যে আপনি যদি এসিড দগ্ধ হন, আপনি যদি পোড়া হন, আপনার হাতটা রাসেল মিয়ার মতো মানুষরাও ধরবে। আমি বিনয়ের সাথে বলছি, এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি এই ছবিটা পোস্ট করেছিলাম। তখন তার প্রতি আমার 50% ভালোবাসা কাজ করেছি। রাসেল মিয়া হচ্ছে আমার বন্ধু মানুষ, আমি তাকে 10 থেকে 15 বছর ধরে চিনি। তো তাকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে তো স্বাভাবিক, আমি যেটা জানি আমি তো অতটুকু বলবো, তাই না? এখন আমরা এটা আমি তো রাসেল মিয়া সম্বন্ধে সবই জানি। রাসেল মিয়া আরো একটা কথা লুকাইছে, যেমন আকাশ নিবিড় বলছে যে রাসেল মিয়ার একটু ডিভোর্স দিচ্ছে, সে কিন্তু লজ্জা বলে নাই। না, আমি তো কাগজ পাই নাই, আমি কাগজ পাইলে তো আমি আপনাদের সামনে বলবো। তাকে ডিভোর্স দিয়ে সে বিয়ে করে, উল্টা রাসেল মিয়াকে মামলা দিল, জেলও খাটাইলো। এখন কথা হচ্ছে, এবং দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা আপনারা প্রচার করবেন, কারণ আমি আপনাদের ভাই, আপনাদের সন্তানের মতো। আমার নামে যখন মামলাটা করে সবুজবাগ থানায়, এটা আপনারা সবাই প্রচার করবেন। আমি সবুজবাগ থানায় যখন মামলা করে আমি কিন্তু এটা লাইভ করে, কারণ এজ এ আমি আর্টিস্ট হিসাবে আমাকে যদি হ্যান্ডকাপ দিয়ে বাসা থেকে নিয়ে যায় এটা আমার জন্য লজ্জা, আমার শিল্পী সমিতির 570 জন মেম্বারের জন্য এটা লজ্জা, এবং আমাকে যারা ভালোবাসেন তাদের জন্য এটা লজ্জা। আমি কি করছি, একটা লাইভ করে আমি সবুজবাগ থানায় গিয়ে আমি বলছি যে ডিউটি অফিসার মহোদয় ছিল যে ভাই আমার নামে আপনার থানায় মামলা হয়েছে, আমাকে গ্রেপ্তার করুন। এরপরে দেখেন ওই এসআই মহোদয় কি করেছেন, কোর্টে যে চার্জশিটে লিখেছেন সে আমাকে গ্রেপ্তার করেছেন। আমি তো গ্রেপ্তারকৃত আসামি না, আমি স্বইচ্ছায় আসামিকে সারেন্ডার করছি, অর্থাৎ এটাকে আত্মসমর্পণ বলে। তার মানে সে তার লবিংয়ে যতটুকু পারে আমার উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। এখন আমি সেই জুলুম, অন্যায়, অত্যাচার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি আপনাদের ভালোবাসায়। আমি আবার সেই লাইভ ক্যামেরা অ্যাকশনের মধ্যে আমি এই 1 তারিখ থেকে আমি শুরু করেছি। ইনশাল্লাহ পুরো বছর কন্টিনিউ আমার কাজ থাকবে, আপনারা আমার পাশে থাকবেন। আপনাকে ডিভোর্সকে আরেকটা কথা বলি, এটা অন রেকর্ড, আপনারা রেকর্ড করবেন। 2022 সালে আমি একবার জেল খাটি। কেন জেল খাটি? আমি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দিনকে নিয়ে আমি একটা কথা বলেছিলাম যে ওনার মুক্তি চাই, মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী। এটা যখন আমি মুক্তি চাই জাতীয় প্রেস ক্লাবের সামনে, আমার 4 দিন রিমান্ড হয়, 3 দিন জেল হয়। 4 দিন রিমান্ডের মধ্যে আমার পা থেকে মাথার চুল পর্যন্ত আমার রোলার দিয়ে এমন কোনো অংশে নাই যে আমাকে মারেন। সাংবাদিক মহোদয় সবাই জানে। এখন একটা ফেসবুক হচ্ছে এটা মানুষের একটা পার্সোনাল আইডেন্টিটি। ফেসবুকের মধ্যে কি আপনি আমাকে বিশুদ্ধ করে প্রচার করতে পারবেন? এটা কি কোনো আইনের মধ্যে আছে? আমি আপনাকে নিয়ে লিখতে পারবো? এই ভদ্রলোক তো ফেসবুকের মধ্যে আমাকে নিয়ে দুনিয়ার মিথ্যা গুজব আপনার পোস্ট করেছে। এটা তো সাংবাদিকতা না। সাংবাদিকতা আপনারা ভালো জানেন, কিন্তু আমি যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি আমরা শিখেছি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রতি 5 বছর একবার নির্বাচিত হতে হয়।
আর একজন সাংবাদিক প্রতিদিন সকালে তার পাঠকের কাছে নির্বাচিত হয়, তাহলে একজন সাংবাদিকের গ্রহণযোগ্যতা ওই লেভেলের থাকতে হবে। তিনি ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করেছেন, যেগুলো আমি আইনের কাছে সহযোগিতা চেয়েছি, কিন্তু আমি ওনার নামে কোনো মামলা করিনি, আর আমি কোনো মামলা করবো।